জানালা লাল সবুজের ছবি আঁকে বাউলের সুরে স্বপ্ন বুনে বাংলাকে ভালোবেসে এই বাংলাকে ভালোবেসে আজ বাংলার অগ্রযাত্রায় ভরে ওঠে অন্তর সোনালি প্রাণতর সোনালি প্রাণতর সোনালি প্রাণতর সোনালি প্রাণতর। স্বাগত জানাচ্ছি সোনালী প্রান্তর অনুষ্ঠানে। আজ আমরা এসেছি বাগেরহাট জেলায়, তুলে ধরছি বাগেরহাট জেলার উপর তথ্যচিত্র। বাগেরহাটের নাম কে করে দিয়েছিলেন তা গবেষণা সাপেক্ষ হলেও আজ তা নিরূপণ করা দুঃসাধ্য। কারো কারো মতে বাগেরহাটের নিকটবর্তী সুন্দরবন থাকায় এলাকাটিতে বাঘের উপদ্রব ছিল, এজন্য এ এলাকার নাম হয়তো বাঘের হাট হয়েছিল এবং ক্রমান্বয়ে তা বাগের হাটে রূপান্তরিত হয়েছে। মতান্তরে হজরত খান জাহান আলী এর প্রতিষ্ঠিত খিলাফত ই আবাদের বিখ্যাত বাগ অর্থ বাগান এ অঞ্চলে এতই সমৃদ্ধি লাভ করে যে তা থেকেই হয়ে দাঁড়িয়েছে বাগের আবাদ তথা বাগের হাট। তবে সবচেয়ে গ্রহণযোগ্য মতটি হচ্ছে শহরের পাশ দিয়ে প্রবাহিত ভৈরব নদীর উত্তর দিকের হাড়িখালি থেকে বর্তমান নাগের বাজার পর্যন্ত যে লম্বা বাঁক অবস্থিত, পূর্বে সে বাঁকের পুরাতন বাজার এলাকায় একটি হাট বসত, আর এ হাটের নামে এ স্থানটির নাম হল বাঁকের হাট। কালক্রমে বাঁকের হাট পরিবর্তিত হয়ে দাঁড়িয়েছে বাগের হাট নামে। এই জেলার বিভিন্ন উপজেলায় শহর থেকে প্রত্যন্ত এলাকায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর নির্মাণ করেছে বেশ কিছু শিক্ষা অবকাঠামো। দর্শক, আমি কথা বলছি শিক্ষা প্রকৌশল অধিদপ্তর বাগেরহাট জেলার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ নাফিজ আক্তারের সাথে। একটা লোকাল সুপারভিশন কমিটি রয়েছে, এই কাজের সাথে তারা জড়িত এবং তারাও আমাদের সাথে তারাও এটা দেখাশোনা করেন এবং প্রত্যেকটা কাজে কোয়ালিটি ঠিক আছে কিনা আমরা তাদের কিছু কাজ শিখিয়ে দিচ্ছি এবং সেই অনুযায়ী হচ্ছে কিনা সেটাও তারা নিজেরাও দেখে নিচ্ছেন। হ্যাঁ, আপনারা যে উপকূলে যেসব ভবন নির্মাণ করছেন, স্যালাইন এরিয়াতে যেসব ভবন নির্মাণ করছেন, এই স্যালাইনটাকে প্রোটেকশন দেওয়ার জন্য আপনারা কি করেন? এখানে যেমন আমাদের যেসব নতুন প্রকল্পগুলো আস্তে আস্তে হাতে আসছে সেখানে কিন্তু আমাদের অ্যান্টি স্যালাইনিটি যেসব কেমিক্যাল, সেই কেমিক্যাল কিন্তু আমরা এখানে ইউজ করছি এবং কেমিক্যালের পাশাপাশি আসলে আমরা সিমেন্টের রেশিওটা যদি ঠিক রাখতে পারি, আমাদের যেমন 1/3 ঢালাই করতে হয়, সেই ঠিক 1/3 ঢালাইটা যদি দিতে পারি, সিমেন্টটা প্রপার ইউজ করতে পারলে লবণের ক্ষতিটা কিন্তু কম হয়। নতুন করে একটা প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে বজ্রপাত, এটা প্রোটেকশন দেওয়ার জন্য আপনারা এটারও সুন্দর কথা বলেছেন। আমাদের এখানে কিন্তু আমাদের বজ্র নিরোধক দণ্ড থাকে। হ্যাঁ, এখানে কপারের ভবনের উপরে কপারের রড দিয়ে সেটা তার দিয়ে আমাদের এটা বোরিং করা হয়, মাটির নিচে বোরিং করে এটা ঢুকাই দেওয়া হয় কেবলটা। কাজে ওখানে যদি বজ্রপাত হয় সেটা অবশ্যই ওই কেবল দিয়ে মাটির তলে সেটা ডিসপাস করে দিচ্ছে। এটি বেমর্তা মাধ্যমিক বালিকা বিদ্যালয় বাগেরহাট। 1972 সালে স্থাপিত এ বিদ্যালয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর নির্মাণ করেছে একটি 4 তলা নান্দনিক ভবন। শিক্ষার্থীরা আধুনিক পরিবেশে লেখাপড়া করার সুযোগ পাচ্ছে। এ বিদ্যালয়ের শিক্ষার্থীরা লেখাপড়ার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ডেও এগিয়ে রয়েছে।
যাদুনাথ স্কুল ও কলেজ, বাগেরহাট। এই প্রতিষ্ঠানটি 1923 সালে প্রতিষ্ঠিত হয়। এবছরই এই বিদ্যালয়টি 100 বছর পূর্ণ করেছে এবং এই বিদ্যালয়টি 100 বছরকে কেন্দ্র করে 100 বছর পূর্তি অনুষ্ঠানে দেশের খ্যাতনামা ব্যক্তিদের উপস্থিতি ঘটিয়েছে। এমন স্মৃতি স্মরণ করে রাখতে বিদ্যালয়ের প্রধান ফটক নির্মাণ করা হয়েছে। শিক্ষা প্রকৌশল এই প্রতিষ্ঠানে একটি নান্দনিক ভবন নির্মাণ করেছে। আরও কিছু ভবন নির্মাণের পরিকল্পনা রয়েছে। আমাদের সাথে কথা বলেন এই প্রতিষ্ঠানের প্রধান। কথা বলছি বাগেরহাটের ঐতিহ্যবাহী প্রাচীন বিদ্যাপীঠ যদুনাথ স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত অধ্যক্ষ জিমি মণ্ডলের সাথে। তো ধন্যবাদ জানাই বাংলাদেশের শিক্ষা প্রকৌশল অধিদপ্তরকে এবং এসএটিবিকে যে আজকে এই প্রোগ্রামের সাথে আমাদের যদুনাথ স্কুল অ্যান্ড কলেজকে সংযুক্ত করার জন্য। 100 বছর অতিক্রম করে 101 বছরে পা দিয়েছে যদুনাথ স্কুল অ্যান্ড কলেজ। এখানে 4টি শাখায় শিক্ষাদান করা হয়: সাধারণ শাখা, প্রাথমিক শাখা, কলেজ শাখা এবং কারিগরি শাখা। 4টি শাখায় প্রায় সহস্রাধিক শিক্ষার্থী এখানে লেখাপড়া করে এবং এখানে কো এডুকেশন অর্থাৎ ছেলে এবং মেয়ে উভয় প্রকারের শিক্ষার্থী পড়াশোনা করে। ক্লাস 1 থেকে 12 পর্যন্ত এবং কারিগরি শাখায়ও 3টি ট্রেডের ছেলেমেয়েরা লেখাপড়া করে। আমাদের এই ভবন দিয়েছে ঠিকই, সত্যি আমরা আনন্দিত, মুগ্ধ এবং আমরা অনেক কিছু পেয়েছি সরকারের কাছ থেকে। তারপরেও আমাদের অনেক সংকীর্ণতা আছে, আমাদের অনেক অভাব আছে, যেটা সরকারকে আমরা জানাতে চাই। আমাদের এই একটি ভবনে আসলে আমাদের পেছনের যে 2টি ভবন, এই 2টি ভবন পরিত্যক্ত। এখানে শ্রেণীতে পাঠদান করা অনুপযোগী। অর্থাৎ যদি সম্ভব হয় শিক্ষা প্রকৌশলের মাধ্যমে আমি বলবো আমাদের যদুনাথ স্কুল অ্যান্ড কলেজ যেহেতু 100 বছরের একটি পুরনো প্রতিষ্ঠান, এখানে অনেক পুরানো ঐতিহ্য জড়িত। এখানে যদুনাথবাবুর জমিদার বাড়িও এখানে দান করা আছে। আমাদের অনেক জায়গা আছে কিন্তু আমাদের ভবন নেই। আমি চাইবো আমাদের অন্তত পক্ষে আরও 2টি ভবন খুবই প্রয়োজন। এই প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা লেখাপড়ার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ডেও এগিয়ে রয়েছে। সোনার জীবন অঙ্গার হইব, সোনার জীবন অঙ্গার হইব, তোমার লাইগা রে আমার সোনা বন্ধু রে, তুমি কোথায় রইলা রে আমার সোনা বন্ধু রে, তুমি কোথায় রইলা রে। বুঝতে পারো বন্ধু তুমি আমি ভুলি নাই, বুঝতে পারো বন্ধু তুমি আমি ভুলি নাই, মরণকালে যেন বন্ধু, পরকালে যেন বন্ধু একবার তোমায় পাই, যদি না পাই সে কালে প্রেম চাইবে বিফলে, যদি না পাই সে কালে প্রেম চাইবে বিফলে। দর্শক, আমরা আছি বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার বিষখালী নদীর তীরে। আপনারা আমার পেছনে যে স্কুলটি দেখতে পাচ্ছেন, এই স্কুলটির নাম হচ্ছে কাটাবনিয়া কচুবনিয়া পুলারহাট মাধ্যমিক বিদ্যালয়। এই বিদ্যালয়টি 1968 সালে স্থাপিত হয় এবং একটা সময় ছিল ভাঙা টিনের ঘর অথবা কাঠের ঘর। এই কাঠের ঘর থেকে এখন স্কুলটি 4তলা স্কুলে রূপান্তর হয়েছে। দর্শক, আমরা আছি বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার বিষখালী নদীর তীরে। আপনারা আমার পেছনে যে স্কুলটি দেখতে পাচ্ছেন, এই স্কুলটি হচ্ছে কাটাবনিয়া কচুবনিয়া পুলারহাট মাধ্যমিক বিদ্যালয়। আমরা কথা বলছি অত্র বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের সাথে। কি নাম আপনার? আমার নাম মাওলানা আবু তাহের। বর্তমান সরকার আপনাদের সুন্দর একটি নান্দনিক ভবন দিয়েছে। যে এই ভবন পাওয়ার কারণে আপনার শিক্ষার পরিবেশ কতটুকু উন্নয়ন হচ্ছে? আগে আমাদের টিন সেট ছিল আর টিনে ছিদ্র ছিল আর পানি পড়তো, আমাদের শিক্ষা তেমন ভালো হইতো না। এখন এই বিল্ডিংটা হওয়ার কারণে আমাদের শিক্ষার উন্নতি হয়েছে, ছাত্রবৃদ্ধি হয়েছে, রেজাল্ট ভালো হয়েছে। শিক্ষার পরিবেশটা অনেক ভালো। আগে যখন কাঠের স্কুল ছিল তখন আমাদের অনেক অসুবিধা হতো, কয়েকটা ফ্যান ছিল না, তারপরে ছেলেদের ওয়াশ ব্লক ছিল না তেমন, তারপরে
আমাদের ওই যে গরমের কারণে এখন এই ভবনে অনেক ভালো লাগছে, তারপরে এই গরমে ক্লাস করতে ভালো লাগছে। একটি সময় আমাদের বিদ্যালয়টি খুব খারাপ অবস্থায় ছিল, টিনের ঘর ছিল আর কি, সেখানে আমাদের স্কুলে আসতে সমস্যা হতো, এক তো স্কুলে আসতেও ইচ্ছা করতো না। আর এখন যে আমরা বিদ্যালয়টি পেয়েছি সেখানে আসতে আমাদের ইচ্ছা করে, আর এখানে আসলে আমাদের বাসায় যেতেও ইচ্ছা করে না। দর্শক, আমরা আছি বাগেরহাট জেলার শরণখোলা উপজেলায়। আপনারা আমার বাম দিকে যেই নদীটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বলেশ্বর নদী। এই নদী থেকে যেই খালটি এসেছে এটি নলবুনিয়া পর্যন্ত পৌঁছেছে। তো এই দুর্গম এলাকায় বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় নির্মাণ করেছে নান্দনিক সব অবকাঠামো। চলুন আমরা দেখে আসি রায়ান্দা রাজুর ফাজিল মাদ্রাসার উপর একটি চিত্র। দর্শক, আমরা আছি বাগেরহাট জেলার শরণখোলা উপজেলার রায়ান্দা রাজুর ফাজিল মাদ্রাসায়। কথা বলছি অত্র মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষের সাথে। কি নাম আপনার? মোহাম্মদ আব্দুল জলিল আনোয়ারি। আচ্ছা, বর্তমান সরকার আপনাদের সুন্দর একটি ভবন দিয়েছে। এই ভবন পাওয়ার কারণে আপনার শিক্ষার পরিবেশ কতটুকু উন্নয়ন ঘটবে আপনি মনে করেন? আমি মনে করি যে আমাদের যে ক্লাসের শ্রেণীকক্ষের যে দৈন্যতা ছিল, টিচার কমন রুম মানে ছাত্রী কমন রুম, এ সমস্ত যে দৈন্যতা ছিল সেটা কাটিয়ে উঠে আমরা একটা সুন্দর শিক্ষার পরিবেশ পাবো এবং শিক্ষাবান্ধব একটা পরিবেশ এই বিল্ডিংয়ের কারণে হবে এখানে, এটা আমরা আশা করছি। বর্তমানে আমরা এখন টিন সেট ছাড়া আমরা এখন বিল্ডিংয়ে ক্লাস করতে পারবো। আমাদের ক্লাসরুমে টিন সেটের কারণে গরমে অনেক ক্ষতি হইতো আমাদের। আমরা অনেক দূর থেকে আসি, বর্ষার কারণে লেখাপড়ার অনেক সমস্যা হয়। এখানে একটা ছাত্রী হোস্টেল থাকলে ভালো হতো, তাই বর্তমান সরকারের কাছে একটাই চাওয়া যাতে একটা ছাত্রী হোস্টেল করে দেয়। বাগেরহাট জেলায় রয়েছে বেশ কিছু দর্শনীয় স্থান। এটি পীর হজরত খান জাহান আলীর মাজার। মাজারের পাশেই রয়েছে বিশাল দিঘি। এটি দরগা দিঘি নামেও পরিচিত। এই দিঘির মধ্যে কুমিরও আছে। প্রচুর সংখ্যক ভক্ত এবং দর্শনার্থী এই মাজার এবং দিঘি পরিদর্শনে আসে। বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশ এখানে আসা দর্শনার্থীদের নিরাপত্তা এবং সেবা দিয়ে থাকেন। আমাদের সাথে কথা হয় কয়েকজন দর্শনার্থী এবং ট্যুরিস্ট পুলিশ সদস্যের সাথে। কি নাম আপনার? আমার নাম রিপা। আপনারা এই যে বাগেরহাটে ঘুরতে আসলেন, ষাট গম্বুজ মসজিদ প্রাঙ্গণে কি কি দেখেছেন? এখানে দেখার মধ্যে আছে খান জাহান আলীর দিঘি আছে, এই যে ঘোড়া দিঘি আছে, ষাট গম্বুজ আছে, মিউজিয়াম আছে। সবগুলোই মানে ঐতিহাসিক জায়গা, তো খুব ভালো লাগে আসলে। আমরা প্রায়ই আসি, আমার বাড়ি খুলনায়, প্রায় মানে ছুটি হইলেই বাচ্চাকে নিয়ে আসি, ভালো লাগে এই জায়গাগুলোয় আসতে। এখানে আসার পরে বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশের কি কোনো সেবা পান? হ্যাঁ, অবশ্যই। তারা সব সময় মানে লক্ষ্য করে যে এখানে চুরি ছিনতাই এগুলো হয় না। আমরা যতবারই আসছি দেখছি যে খুব শৃঙ্খলভাবে তারা দায়িত্ব পালন করছে এবং সহযোগিতা করে, যে এখানে গেলে এইটা যদি গাইড দরকার হয় তারা সাথে দিয়ে দেয় এবং সর্বক্ষেত্রেই তারা সহযোগিতা করে। তোমার কি নাম? আমার নাম মাইশা। তুমিও কি এরকম প্রায় সময় আসো? হ্যাঁ, আমি প্রায় আম্মুর সময় আসি। তো তুমি যখন ঘুরতে আসো তখন কি টুরিস্ট পুলিশের এরকম সেবা পাও? হ্যাঁ, অবশ্যই পাই। কথা বলছি বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশ বাগেরহাট জেলার একজন কর্মকর্তার সাথে। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদুল ইসলাম। আমি এই বাগেরহাট টুরিস্ট পুলিশ জোনের দায়িত্বে আছি এবং আমরা সাধারণত এই ষাট গম্বুজ, ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদ, তারপরে মাজার এবং বিভিন্ন টুরিস্ট পয়েন্টে আমরা ডিউটি করে থাকি এবং আমরা দর্শনার্থীদের সেবা দিয়ে থাকি, তাদের নিরাপত্তা দিয়ে থাকি এবং আমরা সবসময়ের জন্য যাতে করে কোনো ছিনতাই কবলে কিংবা কোনো এসে না পড়ে। দর্শক, এখন দেখুন ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদের উপর তথ্যচিত্র।
এটি ৬০ গম্বুজ মসজিদ বাগেরহাট। এই জেলার দক্ষিণ পশ্চিমে অবস্থিত এটি প্রাচীন মসজিদ। এই মসজিদটির গায়ে কোনো শিলালিপি নেই, তবে মসজিদটির স্থাপত্যশৈলী দেখলে এটি যে পীর খানজাহান আলী নির্মাণ করেছিলেন সে সম্পর্কে কোনো সন্দেহ নেই। ধারণা করা হয় তিনি এটি ১৫ শতাব্দীতে নির্মাণ করেন। ১৯৮৫ সালে ইউনেস্কো এই মসজিদটিকে বিশ্ব ঐতিহ্যের মর্যাদা দেয়। মসজিদটির উত্তর দক্ষিণে বাইরের দিকে প্রায় ১৬০ ফুট ও ভেতরের দিকে প্রায় ১৪৩ ফুট লম্বা এবং পূর্ব পশ্চিমে বাইরের দিকে ১০৪ ফুট, ভেতরের দিকে ৮৮ ফুট চওড়া। মসজিদের দেয়ালগুলো প্রায় ৮ থেকে ৯ ফুট পুরু। মসজিদটিতে গম্বুজের সংখ্যা ৬০ বলে এর নাম হয়ে যায় ৬০ গম্বুজ মসজিদ। এটি দেখার জন্য দেশ বিদেশের প্রচুর সংখ্যক দর্শনার্থী ভিড় করেন। মসজিদের পশ্চিম পাশে রয়েছে একটি দিঘি। এই মসজিদের সৌন্দর্য উপভোগ করতে আসা দর্শনার্থীরা এই দিঘিরও সৌন্দর্য উপভোগ করেন। দর্শক, এতক্ষণ দেখেছেন বাগেরহাট জেলার উপর তথ্যচিত্র। আগামী সপ্তাহে একই সময় দেশের অন্য কোনো প্রান্তে আবারও দেখা হবে। আর অনুষ্ঠান সংক্রান্ত মতামত জানাতে আমাদেরকে ইমেল করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে sonaliprantор@gmail.com। আজ এ পর্যন্তই।